হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক জীবনবিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই অধ্যায় থেকে কিন্তু মোট 24 নম্বরের কিন্তু প্রশ্ন থাকবে। প্রশ্ন কি কি থাকবে না, এমসিকিউ থাকছে 3টি, 3 নাম্বার। ভিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 5টি, 5 নাম্বার। এসএ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3টি, 2 নাম্বার করে 6 নাম্বার। এবং এলে বিশদ উত্তরধর্মী প্রশ্ন 2টি, 5 নাম্বার করে, মোট 10 নাম্বার। তাহলে এখানে টোটালে কিন্তু 24 নাম্বারের প্রশ্ন থাকবে। এর সাথে সাথে আরও একটা কথা বলি, এমসিকিউ এর জন্য কিন্তু ভিডিও আসতে চলেছে। ভিএস এর জন্য এখানে কিন্তু প্রশ্ন এবং উত্তর করে দেওয়া আছে। এসএ এবং এল এর জন্য এখানে কিন্তু প্রশ্ন রাখা আছে। প্রশ্নগুলো কেমন হবে না, বিগত মাধ্যমিকে পরীক্ষাতে এসছে এরকম প্রশ্ন। এর সাথে সাথে আরও ইম্পর্টেন্স প্রশ্ন কিন্তু এর মধ্যে আছে। তাহলে বুঝতেই পারছি এখানে 24 নম্বরে কিন্তু প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে। তাহলে প্রশ্ন সংখ্যা কিন্তু একটু বেশি হবে, ধৈর্য ধরে অবশ্যই সেটা দেখতে হবে। তাহলে শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে পূর্বে নির্ধারিত কথা মতো আবারও কিন্তু সেই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসতে চলেছে। দেখে নাও তাহলে ভিএসের প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে ড্যাশ ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশনের ধাপের সঙ্গে সংশ্লিষ্ট। উত্তর হবে কিন্তু সিউডোমোনাস। নেক্সট প্রশ্ন, যে প্রক্রিয়ায় সংযুক্ত জৈব যৌগ অণুজীবী দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়া পরিণত হয় তাকে ড্যাশ বলে। উত্তর হবে কিন্তু অ্যামোনিফিকেশন। তারপরে প্রশ্ন, CO2 এবং N2O, মিথেন ও ড্যাশ হলো গ্রিনহাউস গ্যাস। এখানে হবে CFC। কৃষিক্ষেত্রে বর্জ্য জলে মিশলে ড্যাশ ঘটে, ইউট্রিফিকেশন ঘটে। ক্লোরিনেটেড হাইড্রোকার্বনের খাদ্য শৃঙ্খলের ক্রমবর্ধমান সঞ্চয়কে ড্যাশ বলে। এটা হবে জীব বিবর্ধন। ড্যাশ রশ্মি ফুসফুসের ক্যান্সার ঘটায়। উত্তর হবে কিন্তু এক্স রশ্মি। ড্যাশ একটি অ্যালার্জিজনিত রোগ, হাঁপানি। বিশ্ব উষ্ণায়ন ড্যাশের সংখ্যা হ্রাসের একটি প্রধান কারণ। উত্তর হবে কিন্তু জীববৈচিত্র্য। নেক্সট প্রশ্ন হচ্ছে, ড্যাশ একটি বহিরাগত মৎস্য প্রজাতি। এটা হবে তেলাপিয়া। ড্যাশ রাজ্য সরকারের আইন দ্বারা পরিচালিত ইনস্টিটিউ সংরক্ষণ ব্যবস্থা। উত্তর হবে কিন্তু অভয়ারণ্য। ড্যাশ হলো ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার ও পতিত জমিতে বনসৃজন প্রকল্প। উত্তর হবে কিন্তু JFM। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ের জুওলজিক্যাল পার্কের রেড পান্ডা সংরক্ষণের জন্য ড্যাশ ব্যবস্থা আছে। এটা হচ্ছে XC2। ড্যাশ হলো একটি ন্যাশনাল পার্কের উদাহরণ। উত্তর হবে করবেট। নিকোবর দ্বীপপুঞ্জ ড্যাশ বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত। এটা হবে উত্তর হবে কিন্তু সুন্দরল্যান্ড। এই ছিল শূন্যস্থান পূরণ। এরপরে আসছি আমরা সত্য মিথ্যা নিরূপণ করো। নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টার হলো এক ধরনের নাইট্রিফাইন ব্যাকটেরিয়া। উত্তর হবে কিন্তু সত্য। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে বিশ্ব উষ্ণায়ন ঘটে। উত্তর হবে সত্য। খাদ্য শৃঙ্খলের উচ্চ স্তরে থাকা খাদক প্রাণীর অবলুপ্তির জীববৈচিত্র্য হ্রাসের কারণ। উত্তর হবে কিন্তু সত্য। ধারাবাহিকভাবে 100 ডেসিবেল মাত্রা শব্দ শুনলে বধিরতা হওয়ার সম্ভাবনা থাকে। উত্তর হবে সত্য। শব্দ দূষণের ফলে হৃৎপিণ্ডের হৃদস্পন্দনে হার বাড়ে। উত্তর হবে কিন্তু সত্য। ব্রঙ্কাইটিসের ফলে শ্বাসতন্ত্রের ক্লোমাশাখা গহ্বরের সেলেস্টা তৈরি হয়। এটা হবে উত্তর হবে সত্য। DDT ও BHC জীব বিবর্ধন ঘটায়। উত্তর কিন্তু সত্য। প্যাগলোনিনের চামড়া লোভে চোরা শিকার হয়। সত্য। নিকোবর দ্বীপপুঞ্জ সুন্দরল্যান্ড হটস্পট অন্তর্গত। সত্য। জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ XC2 সংরক্ষণ উদাহরণ। মিথ্যা। বায়োস্ফিয়ার রিজার্ভ একটি বহুমুখী সংরক্ষণ অঞ্চল। সত্য। অ্যামোনিফিকেশন ও নাইট্রিফিকেশন পদ্ধতিতে জীবদেহ থেকে নাইট্রোজেনের পুনরায় মাটিতে প্রবেশ ঘটে। এটা হবে কিন্তু সত্য। কুমির সংরক্ষণের মূলনীতি হলো গ্রো অ্যান্ড রিলিজ। এটা সত্য। এই ছিল সত্য মিথ্যা। এরপরে আসছি আমরা একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করার চেষ্টা করি। তাহলে এখানে কী কী আছে দেখে নাও। প্রথমে হচ্ছে ব্রঙ্কাইটিস গ্রিনহাউস গ্যাস, SPM বায়ুদূষণ। উত্তর হবে কিন্তু বায়ুদূষণ।
নেক্সট হচ্ছে ডিনাইট্রিফিকেশান, নাইট্রোজেন চক্র, নাইট্রিফিকেশান, অ্যামোনিফিকেশান। উত্তর হবে কিন্তু নাইট্রোজেন চক্র বাকিগুলোর সঙ্গে কিন্তু সংযুক্ত। বীজ, ভাজক কলা, ক্রয় সংরক্ষণ, ভ্রূণ। উত্তর হবে কিন্তু ক্রয় সংরক্ষণ। কাজিয়াডাঙ্গা, পেরিয়ার জাতীয় উদ্যান, বন্দিপুর। উত্তর হবে কিন্তু জাতীয় উদ্যান। ব্রঙ্কাইটিস, ফুসফুসের রোগ, অ্যাজমা, ক্যান্সার। উত্তর হবে কিন্তু ফুসফুসের রোগ। ইন্দোবর্মা এন্ডেমিক প্রজাতি, পূর্ব হিমালয়, জীববৈচিত্র্যের হটস্পট। উত্তর হবে কিন্তু জীববৈচিত্র্য হটস্পট। ইউট্রিফিকেশান, টাইফয়েড, কৃষিক্ষেত্রে বর্জ্য, জল দূষণ। উত্তর হবে কিন্তু জল দূষণ। স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, পিবিআর। স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরস্পরাগত বিশ্বাস, স্থানীয় জীবসম্পদের স্থিতিশীল ব্যবহার। এটা কিন্তু উত্তর পিবিআর। ভারতের একশৃঙ্গ গন্ডারের সংখ্যা একটি গুরুত্বপূর্ণ কারণ, লেখো। তাহলে ভারতের একশৃঙ্গ গন্ডারে হ্রাসের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে খড়গের ভেষজ গুণের জন্য চোরা শিকার হতে পারে, খাদ্যের অভাবে হতে পারে, বা প্রজনন সঙ্গীর অভাবে হতে পারে। নেক্সট হচ্ছে সমুদ্রতলে উচ্চতা বৃদ্ধি পেলে সুন্দরবনে কী পরিবেশগত সমস্যা হতে পারে। উত্তর হবে জীববৈচিত্র্যের বিলুপ্তি ঘটবে। এসপিএম এর একটি উৎসের নাম লেখো। উত্তর হবে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, শিল্প কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, যানবাহনের ধোঁয়া। বায়ু দূষক একটি গ্রিনহাউস গ্যাসের নাম হলো CO2 দিতে পারো, অথবা N2O, অথবা CH4, অথবা CFC, যে কোনো একটি দিলেই হবে। মাটিতে ক্লোরিনেটেড হাইড্রোকার্বন মিশলে কি সমস্যা হতে পারে, না জীব বিবর্ধন ঘটবে। জীব বিবর্ধন কি, এর সংজ্ঞাটা কিন্তু তোমরা বইতে পেয়ে যাবে, অবশ্যই তোমরা বই থেকে পড়ে নেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আসছে হৃৎপিণ্ডের ওপর শব্দদূষণের একটি প্রভাব, সেটা হলো রক্তচাপ বৃদ্ধি। ফুসফুসের উপর অ্যাজমার প্রভাব কি, না কার্যক্ষমতা কমে যায়, অথবা শ্বাসকষ্ট দেখা যায়, যে কোনো একটি লিখলে হবে। জীববৈচিত্র্যের একটি গুরুত্ব লেখো, সেটা হলো বাস্তুতন্ত্রের রক্ষা বা জলবায়ু নিয়ন্ত্রণ, যে কোনো একটা লিখলেই হবে। সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম হলো রেড পান্ডা। জীববৈচিত্র্য সংরক্ষণের একটি প্রধান উদ্দেশ্য কি, না জীববৈচিত্র্য পুনরুস্থাপন ও সুরক্ষিত করা। উড়িষ্যার একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। উত্তর হবে সিমলিপাল। অভয়ারণ্যের একটি বৈশিষ্ট্য লেখো। এই বনাঞ্চলের বন্যপ্রাণী ধরা বা হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ। JFM এর সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার একটি কারণ হলো অরণ্য আগুন, পশুচারণ বা চোরা শিকারীদের হাত থেকে রক্ষা করা। কোথায়, পশ্চিমবঙ্গের কোথায় JFM প্রকল্প ঘোষণা করা হয়েছিল, না পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি। পিবিআর কি, এটা তোমরা বই থেকে দেখে নেবে। এরপরে আসছি কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোন বিপন্ন স্তন্যপায়ী সংরক্ষণ করা হয়, না রেড পান্ডা। ব্যাঘ্র সংরক্ষণের জন্য একটি সংরক্ষণের প্রচেষ্টা উল্লেখ করো। পর্যাপ্ত খাদ্য, পানীয় জলের ব্যবস্থা। XC2 সংরক্ষণের উদাহরণ হলো চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, কোরাল সংরক্ষণ, যে কোনো একটি লিখলেই কিন্তু হবে। পূর্ব হিমালয় হটস্পটের অন্তর্গত ভারতের একটি রাজ্যের নাম লেখো, সেটা হলো দার্জিলিং। এখানে কিন্তু উত্তর হবে কিন্তু এটা দার্জিলিং হবে না, এটা হবে পশ্চিমবঙ্গ। এই উত্তরটা একটুখানি কনফিউশন আছে, তোমরা একটু বই থেকে দেখে নেবে। এরপরে আসছি আমি এসের প্রশ্ন 2 নম্বরের। এখানে বলে রাখি এসের প্রশ্ন কিন্তু সংখ্যাটা একটু বাড়বে, কারণ এসের কিন্তু 3টি প্রশ্ন আসবে এখান থেকে, বুঝতেই পারছো। তাহলে এসের প্রশ্নের সংখ্যাটা একটু বেশি হবে, ধৈর্য ধরে অবশ্যই দেখে নেবে প্রশ্নগুলো। তার আগে একটা কথা বলে রাখছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এসের প্রথম প্রশ্ন, নাইট্রোজেন স্থিতিকরণে জীবাণুদের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে নাইট্রিফিকেশান ও ডিনাইট্রিফিকেশানের ধাপ বিঘ্নিত হলে কী কী ঘটনা ঘটতে পারে তা বিশ্লেষণ করো। জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে। নাইট্রিফিকেশান ও অ্যামোনিফিকেশানের ধাপগুলি বিবৃতি করো। শিল্পায়ন ও মোটরগাড়ির অতি ব্যবহারের কীভাবে দূষণ সৃষ্টি করে তা মূল্যায়ন করো। SPM এ অন্তর্গত উপাদানগুলির নামের তালিকা তৈরি করো। অ্যাসিড বৃষ্টিজাত 2টি ক্ষতি উল্লেখ করো। মানুষ কিভাবে মাটি দূষণ করে চলেছে তার সপক্ষে উপযুক্ত সাক্ষ্য দাও। জীব বিবর্ধনের ধাপগুলি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে উপস্থাপন করো। জল দূষণের উৎসগুলি একটি মানচিত্র নির্মাণ করো। ক্রমবর্ধমান জনসংখ্যা পরিবেশের উপর কী কী চাপ সৃষ্টি করেছে তার 4টি উদাহরণ দাও। ফুসফুস ঘটিত রোগগুলির উপসর্গ তালিকা তৈরি করো।
বনজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের তাৎপর্য ব্যাখ্যা করো। পরিবেশ বান্ধব শিল্পে কিভাবে জীববৈচিত্র্যকে কাজে লাগানো যেতে পারে তার সম্ভাবনা কল্পনা করে লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষিজমির পরিমাণে হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কী কী ঘটতে পারে? জমির ব্যবহার রীতির পরিবর্তন ও তার প্রভাবের দুটি উদাহরণ দাও। কোন অঞ্চলে নতুন একটি সিমেন্ট কারখানা হলে পার্শ্ববর্তী অঞ্চলে বাস্তুতন্ত্রে কী কী প্রভাব পড়তে পারে তা বিশ্লেষণ করো। সুনামি সমুদ্রের জীববৈচিত্র্যে ভয়াবহ পরিবর্তন ঘটিয়েছে বা ঘটাতে পারে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। ভারতের স্থানীয় জীববৈচিত্র্য বিপন্নতার সঙ্গে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সম্পর্ক স্থাপন করো। পৃথিবীর উন্নয়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ দাও। হলদিয়া শিল্প অঞ্চল কীভাবে সুন্দরবনে পরিবেশগত সমস্যা বৃদ্ধি করেছে তা মূল্যায়ন করো। বায়োস্ফিয়ার রিজার্ভ একটি বহুমুখী সংরক্ষণ ব্যবস্থার সপক্ষে যুক্তি দাও। ভারতের চিড়িয়াখানায় কীভাবে বিপন্ন প্রাণীদের প্রজনন ঘটিয়ে সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে তার একটা উদাহরণ দাও। ক্রয় সংরক্ষণ কোন কোন উপাদান ব্যবহার করা হয়। আইএফএম কীভাবে স্থানীয় অঞ্চলে অর্থনৈতিক বিকাশে সহায়ক হতে পারে তা একটি যুক্তিসহ প্রতিষ্ঠা করো। গির অরণ্যের সিংহের সংখ্যা কমার কারণগুলি কী কী হতে পারে তা নির্ধারণ করো। এই দশকে সুপরিকল্পিত ব্যাঘ্র সংরক্ষণে প্রচেষ্টা গ্রহণের ফলে বাঘের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এই ইনস্টিটিউট সংরক্ষণের ব্যবস্থার একটি তালিকা তৈরি করো। চোরা শিকার ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার একটি প্রধান কারণ। যে কারণে এই চোরা শিকার ঘটে তার 4টি কারণ নির্ধারণ করো। স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পিপুলস ডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআরের যে কোনো দুটি ভূমিকা আলোচনা করো। বন্য আইন সংরক্ষণে অভয়ারণ্যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো 4টির তালিকাভুক্ত তৈরি করো। এই ছিল এসের প্রশ্ন। এখানে কিন্তু যে কটা প্রশ্ন আছে সবকটাই কিন্তু প্রশ্ন ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দেওয়া চলবে না, তাহলে সবকটাই কিন্তু পড়ে ফেলতে হবে। এরপরে আসছে আমরা এলের প্রশ্ন। এলের প্রশ্ন পড়তে গেলে যেটা পড়তে হবে সেটা হলো, এখানে এলের প্রশ্ন আমি মোটামুটি একটা 5 নম্বরে রেডি করে রেখেছি। তারপরেও বলছি এর বিভাজনটা কিন্তু এরকম থাকতে পারে 3+2, 2+3 অথবা 3+1+1 যোগ 1 এরকমটা কিন্তু কম্বিনেশানে থাকতে পারে। তাহলে বুঝতেই পারছো এসের প্রশ্ন থেকেও কিন্তু এলের মধ্যে প্রশ্ন আসতে পারে। তাহলে এসের প্রশ্ন কিন্তু পড়তে হবে, এর সাথে সাথে ভিএসের প্রশ্নও কিন্তু আসতে পারে এলের মধ্যে। অর্থাৎ ভিএসের প্রশ্নও কিন্তু ভালো করে পড়তে হবে, তা না হলে কিন্তু টেস্ট এবং মাধ্যমিকে ভালো রেজাল্ট করা সম্ভব না। অবশ্যই বুঝতেই পারছো 100 পেতে গেলে কোনো প্রশ্নই কিন্তু বাদ দেওয়া চলবে না, সব প্রশ্নই কিন্তু ভালো করে পড়তে হবে। আবারও বলছি প্রশ্ন সংখ্যা এখানে একটু বেশি দেওয়া আছে, ধৈর্য ধরে অবশ্যই দেখতে হবে। তাহলে দেখে নাও এলের প্রশ্ন 5 নম্বরের। নাইট্রোজেন চক্রের ধাপগুলো একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, রেড পান্ডা সংরক্ষণের 2টি উপায় লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ও ক্রয় সংরক্ষণের ভূমিকা কী কী তা লেখো। অতি ব্যবহার কিভাবে ভারতের জীববৈচিত্র্যকে প্রভাবিত করেছে তার উদাহরণ দাও। পার্থেনিয়াম ও তেলাপিয়া ভারতের বাস্তুতন্ত্রে প্রবেশের পর স্থানীয় জীববৈচিত্র্য কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা মূল্যায়ন করো। ভারতের বিভিন্ন হটস্পট কী কী এন্ডেমিক প্রজাতির জীব দেখা যায় তার তালিকা তৈরি করো। রেড পান্ডার সংখ্যা হ্রাস পাওয়ার কারণগুলি নির্ধারণ করো। জীববৈচিত্র্য কী কী কারণে হ্রাস পায় তার সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ করো। ক্যান্সার রোগের কারণগুলি লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কী কী। পরিবেশের গুণগান হ্রাস পেলে পরিবেশের গুণাগুণ হ্রাস পেলে মানুষের শ্বসনতন্ত্রে যে 3টি সমস্যা হয় তার কারণ নির্ধারণ করো। ব্যাখ্যা করো ইউট্রিফিকেশান ও বায়োম্যাগনিফিকেশান। পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত এন্ডেমিক 3টির জীবের নাম লেখো। আগামী দিনে ক্রয় সংরক্ষণ কীভাবে কোনো প্রজাতির অস্তিত্ব রক্ষায় সহায়ক হয়ে উঠতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও। বাঘের সংখ্যা বাড়াতে গেলে যে ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থায় সহায়ক হতে পারে তার তালিকা তৈরি করো। বাসস্থান সংকোচন কীভাবে জীববৈচিত্র্যকে অস্তিত্বকে বিপন্ন করে তার উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন কীভাবে বিভিন্ন মহাদেশের জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলেছে তার মূল্যায়ন করো। দূষণ কীভাবে মানব স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তার তোমার একটা অভিজ্ঞতা নির্ধারণ করো। ভারতের একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণান্ত পদক্ষেপ প্রস্তাব করো। মিষ্টি জলের উৎসগুলি কীভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতা ভিত্তিতে মতামত জানাও। শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি লেখো। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে আগামী দিনে যে
সকল সংকটে আমাদের মুখোমুখি হতে হবে তার ফলাফল বিশ্লেষণ করো। কী কী আছে না দেখে নাও। খনিজ সম্পদের সংকট, শক্তির সংকট, পানীয় জলের সংকট, অরণ্যের সম্পদের সংকট, খাদ্য সংকট, এই পয়েন্টগুলোর পর কিন্তু লিখতে হবে। এরপরে আসি যানবাহন, শিল্প, কলকারখানা, কৃষিজমি, পৌর প্রতিষ্ঠান আর আবর্জনা ও দাবানল কীভাবে দূষণ ঘটাতে পারে তা বিশ্লেষণ করো। দুটি অঞ্চলের মধ্যে একটি জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে তুমি কী কী শর্ত বিবেচনা করবে? ex-situ সংরক্ষণের দুটি উদাহরণ দাও। মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে, এর সপক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষে গির জাতীয় উদ্যানে যে যে ইনসিটু ব্যবস্থা রয়েছে বা হয়েছে তা উল্লেখ করো। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কী কী পরিবেশগত সমস্যা হতে পারে তা লেখো। গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণীজগতের বৈচিত্র্য বিপন্নতার দুটি উদাহরণ দাও। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন পরিবেশ এর কী প্রভাব পড়তে পারে তার সারসংক্ষেপ করো। শীতকালে শিশু ও বয়স্কদের নানান শ্বাসজনিত সমস্যা দেখা যায়, এরূপ দুটি সমস্যার নাম লেখো, তাদের একটি করে উপসর্গ বিবৃতি করো। নিম্নলিখিত দূষকগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যের কী কী প্রভাব ফেলে তার মূল্যায়ন করো। অভঙ্গুর কীটনাশক, পরাগরেণু, ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার, স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা ও ফ্লুরোকার্বন, এই পয়েন্টগুলোর পর কিন্তু লিখতে হবে। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত ঘটনাগুলি প্রত্যেকটি সম্ভাব্য কারণ কী কী হতে পারে তা অনুমান করো। নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস বা মরা মাছ ভেসে ওঠা, কুমিরের সংখ্যা হ্রাস, ফুসফুসে বায়ু চলাচল পথে প্রদাহ, পরাগ মেলানে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা কমে যাওয়া, এর উপরে কিন্তু তোমাদের লিখতে হবে। ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করেছে, তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো। এখানে কিন্তু বানানটা একটু কারেকশন করে নেবে, এটা বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো। ইন্দ্রবর্মা হটস্পটে সংরক্ষিত অ্যান্ডেমিক 3টি জীবের নাম লেখো। এই ছিল মোট 5 নম্বরের প্রশ্ন। আবারও বলছি, এখানে কিন্তু প্রশ্নটা এরকমভাবে আসতে পারে 3+2, 2+3, ফলে শুধুমাত্র 5 নম্বরের প্রশ্ন এখান থেকে 5 নম্বরেই আসবে এমনটা না, ভিএস এবং এস এর মধ্য থেকেও কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। অবশ্যই তোমরা সমস্ত প্রশ্নগুলোই খুব ভালো করে পড়বে, তাহলে টেস্টে এবং ফাইনালে দেখবে খুব ভালো রেজাল্ট হবে। এর সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন প্রশ্ন কিন্তু আসছে, ফলে সমস্ত প্রশ্নই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু সমস্তটা উত্তর করা যাবে। এর সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, এরকম ধরনের ভিডিও কিন্তু আরও আসতে চলেছে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর নিয়ে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো।